বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খাগড়াছড়ির অশান্তির পেছনে ইন্ধন যোগানোর অভিযোগ প্রত্যাখ্যান ভারতের। খাগড়াছড়ির অশান্তির পেছনে নয়াদিল্লির ইন্ধন যোগানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারছে না, উল্টো অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এরপর জানাবো সেনাবাহিনীর 400 সদস্য পাহাড়ে শহীদ হয়েছে, কেউ খবর রাখে না, বললেন রাওয়া প্রেসিডেন্ট আব্দুল হক। 1947 সালে দেশভাগের পর আমাদের সেনা সদস্যরা পাহাড়ে অনেক সময় সন্ত্রাসীদের হামলার সম্মুখীন হয়েছে। সেনাবাহিনী পাহাড়কে রক্ষা করতে গিয়ে এ পর্যন্ত প্রায় 400 জন সেনা সদস্য পাহাড়ে শহীদ হয়েছে বলে নয়াদিগন্ত স্পেশাল টক শো অনুষ্ঠানে জানিয়েছেন রাওয়া প্রেসিডেন্ট আব্দুল হক। এর আগে তিনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। একজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে আজ তিনি নয়াদিগন্তের একটি স্পেশাল টক শো অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন। এবারে জানাবো, পরে আল্লাহকে পাবা না আর ভোটও কাজে আসবে না, বললেন আন্দালিব রহমান পার্থ। দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। উল্লেখ্য, জামাত ইসলামের নেতা শিশির মনির ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে তাদের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এক কথা বলেছেন। হয়তো আন্দালিব রহমান পার্থ এই কথার পরিপ্রেক্ষিতে আজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। জানাবো, ফের হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ। আর সকালে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায়। এরপর বিকাল 4টার পর ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি আবার ব্যাংক কর্মকর্তারা তাদের নিয়ন্ত্রণে নেয়। তবে সর্বশেষ আবার 2 থেকে 3 ঘন্টা পর হ্যাকারেরা ইসলামী ব্যাংকের ফেসবুক পেজের দখল নিয়েছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংকের আইটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। গাজামুখী ফটিলায় আক্রমণের প্রতিবাদ। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মুসলমানরা শহীদ হতে জানে কিন্তু পরাজয় বরণ করতে জানে না। তাই শাহাদাতের সিঁড়ি বেয়ে এবং শহীদদের রক্ত পিচ্ছিল পথ ধরে স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খাগড়াছড়ির অশান্তির পেছনে ইন্ধন যোগানোর অভিযোগ প্রত্যাখ্যান ভারতের। খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক সহিংসতার সাথে নয়াদিল্লি যুক্ত করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। খাগড়াছড়িতে অশান্তির পেছনে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতকে মিলিয়ে যে ব্যাখ্যা দিয়েছিলেন সে বিষয়টি ভারত আজ প্রত্যাখ্যান করেছে। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পারছে না, উল্টো অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ ভারতের। ভারত বলছে, বাংলাদেশ তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ঠিক রাখতে পারেনি, তাই আমাদের উপর অহেতুক দোষ চাপাচ্ছে। ভারতের বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের MIA মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন, আমরা এই ভিত্তিহীন অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছে।
তাদের নিয়মিত কাজ হচ্ছে অন্যের ঘাড়ে দোষ চাপানো। তিনি ঢাকাকে আহ্বান জানান পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও অগ্নিসংযোগ এবং জমি দখলকারী স্থানীয় উগ্রপন্থীদের কর্মকাণ্ডের বিষয়ে আত্মসমীক্ষা এবং গুরুতর তদন্ত চালানো হোক, যাতে করে সেখানে আর ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েকে গণধর্ষণের অভিযোগের পর নৃগোষ্ঠী সম্প্রদায় ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেখানে ১৩ জন সেনা সদস্য আহত হয় এবং ৩ জন পুলিশ সদস্য আহত হয়। এরপর জানা গেল সেই ধর্ষণের ঘটনা পুরোটাই মিথ্যা ভিত্তিহীন ছিল। সেনাবাহিনীর ৪০০ সদস্য পাহাড়ে শহীদ হয়েছে, কেউ খবর রাখে না। নয়াদিগন্ত স্পেশাল টক শো অনুষ্ঠানে বললেন রা প্রেসিডেন্ট আব্দুল হক। রা প্রেসিডেন্ট সাবেক সেনাবাহিনীর সদস্য আব্দুল হক জানিয়েছেন, আমি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বলছি, বাংলাদেশটাকে হিন্দুত্ববাদীরা শুরুর দিকেই এমনভাবে দেশের মানচিত্রটা তৈরি করেছে, পৃথিবীর কোথাও আপনারা এই ধরনের মানচিত্র দেখতে পাবেন না। এই মানচিত্রটা বাংলাদেশটাকে এমনভাবে তারা ভাগ করেছে, মনে হচ্ছে এবড়ো থেবড়ো। এই ধরনের মানচিত্র পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশেই দেখতে পাওয়া যায় না। এসব মানচিত্র দেখলেই বোঝা যায় বাংলাদেশটাকে ভারতের হিন্দুত্ববাদীরা তৈরি করেছে এবড়ো থেবড়ো ভাবে, যাতে করে তারা পরবর্তীতে যে কোনো সময় বাংলাদেশকে টার্গেট করে তারা বাংলাদেশের বিভিন্ন অংশ দখল করে নিতে পারে। এই ধরনের কাজ এবং ষড়যন্ত্র তারা ১৯৪৭ সালের পর যখন দেশভাগ হয়েছে তখনই তারা এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ করেছেন তিনি বলেন, এরপর দেশ ভাগ হলো, পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করলাম, আমাদের বাংলাদেশকে তারা দখল করার জন্য সেই ১৯৪৭ সাল থেকে পাহাড় অঞ্চলটিকে অস্থিতিশীল করে রেখেছে। প্রতিনিয়ত তারা পাহাড় নিয়ে ষড়যন্ত্র করছে, কেউ খবর রাখে না। আমি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বলতে পারি, আমি নিজে পাহাড়ে সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে চাকরি করেছি, এদেশ নিয়ে আমি অনেক কিছু জানি। তিনি বলেন, আমি বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি, আমার বিশ্লেষণ থেকে বাংলাদেশকে জন্মগতভাবে অটিস্টিক অর্থাৎ প্রতিবন্ধী করে সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশকে যেন সহজেই ভারত কবজা করে নিতে পারে। বাংলাদেশের মানুষদের মধ্যে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। ১৯৪৭ সালের পর থেকে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়িতে দায়িত্ব পালন করতে গিয়ে উগ্র ভারতীয় পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত আমাদের নিরাপত্তা বাহিনীর ৪০০ জন সদস্য শহীদ হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, এসব ঘটনাগুলো কখনো পত্রপত্রিকায় অতটা আসে না, তাই এসব বিষয়গুলো আমরা ওভাবে দেখতে পারি না। এছাড়া আওয়ামী লীগ দলটাকেই বানানো হয়েছে ভারতের দালালি করা, আর বাংলাদেশটাকে যেন সিকিমের মতো করে ভারত দখলে নিতে পারে, সেজন্য আওয়ামী লীগ সরকার বরাবরের মতো কাজ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি আরো বলেন, এই দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা ঠিক রাখা, আবার সেখানে প্রতিনিয়ত তাদের উপর হামলা হচ্ছে, কিন্তু কোনো সরকারই এই সেনা সদস্যদের বিষয়ে ভাবে না। সেনা সদস্যদের সবসময় তারা খারাপ নজরে দেখে। এই বিষয়গুলো আমাদেরকে মনে দাগ কেটে যায়। পরে আল্লাহকে পাবা না আর ভোটও কাজে আসবে না, বললেন আন্দালিব রহমান পার্থ। দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ নিজের ভেরিফাইড ফেসবুককে দেয়া এক পোস্টে আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকে পাবা না, ভোটও কাজে আসবে না। তিনি আরো লিখেছেন, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক। তার ওই পোস্টের কমেন্টে মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন, অত্যন্ত সময় উপযোগী গুরুত্বপূর্ণ লেখা, মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ধারণা করা হচ্ছে আলোচিত এসব বক্তব্যের সমালোচনা করেই এমন পরিচয়েছে আন্দালিব রহমান পার্থ। তিনি পূজার বিষয় নিয়ে সমালোচনা করছেন এবং এই বিষয়টি সামনে এসেছে।
ফের হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ। আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ। আজ সকালে হ্যাকাররা ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি দখলে নেয়। তারপর তারা ফেসবুক পেজটি দখলে নেওয়ার পর তারা একটি পোস্টের মাধ্যমে জানায়, ইসলামী ব্যাংক থেকে যে ৫,০০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের ব্যাপারে ব্যাংকটি যেন পুনরায় মূল্যায়ন করে এবং তাদেরকে চাকরিতে ফেরত নেয়। এরপরই একটু পর ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। তবে সন্ধ্যা নাগাদ আইটি এক্সপার্টরা আবার ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি তারা ফের দখলে নেয় এবং দখল নেওয়ার পর তারা নতুন করে আবার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি বলে সংবাদ মাধ্যমে জানায়। তবে তার ২ থেকে ৩ ঘন্টার মাথায় আবারও ইসলামী ব্যাংকের ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। তারা জানিয়েছে, আমরা ফিরে নেওয়ার পর আবার হঠাৎ করে হ্যাকার বাহিনী আমাদের ফেসবুক পেজটি নতুন করে তারা তাদের কন্ট্রোলে নিয়েছে। তবে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটও হ্যাক করার হুমকি দিয়েছে। কিন্তু ফেসবুক পেজের মতো ওয়েবসাইট হ্যাক করা এত সহজ ব্যাপার নয়। ওয়েবসাইটের ডোমেন হোস্টিং অনেক উন্নত মানের SSL সার্টিফিকেটের ডোমেন হোস্টিং ব্যবহার করে থাকে। তাই হ্যাকারেরা সম্ভবত যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের কাছে ওই ফেসবুকের অ্যাক্সেস রয়েছে বিধায় তারা বারবার নিজেরা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে তাদের অধীনে ফেসবুকটি নিতে পারছে।